নবম শ্রেণীর ইতিহাসের আজকে আলোচনার বিষয়বস্তু তৃতীয় অধ্যায়, ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই চ্যাপ্টারটা থেকে টোটাল 13টা টপিক আইডেন্টিফাই করেছি। এই 13টা টপিকের ওপরই তোমাদের নানা রকম প্রশ্ন নোটে দেওয়া হয়েছে, তোমরা দেখবে। টপিকগুলো কি কি এক এক করে বলি। 1 নম্বর, জাতীয়তাবাদ সংক্রান্ত ধারণা। 2 নম্বর, জাতি রাষ্ট্র সংক্রান্ত ধারণা। 3 নম্বর, ঊনবিংশ শতকে ইউরোপে রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার দ্বন্দ্ব। 4 নম্বর, ভিয়েনা সম্মেলন এবং গৃহীত নীতিসমূহ। 5 নম্বর, মেটার্নিকের ব্যবস্থা, মেটার্নিক ব্যবস্থার নীতি, উদ্দেশ্য, তার প্রতিক্রিয়াশীলতা, ইউরোপের অন্যান্য দেশে মেটার্নিক ব্যবস্থার প্রভাব, মেটার্নিক ব্যবস্থার পতন ইত্যাদি। মেটার্নিক ব্যবস্থাকে কেন্দ্র করে যে যে বিষয়গুলো আমাদের পড়তে হবে। নেক্সট 6 নম্বর, জুলাই বিপ্লব বা 1830-এর বিপ্লব। জুলাই বিপ্লব, জুলাই রাজতন্ত্র এবং ফ্রান্সের বাইরেও জুলাই বিপ্লবের প্রভাব। এই জুলাই বিপ্লবের মেয়াদ ছিল 18 বছর এবং ঠিক এই 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব, 18 বছর পর। এটা হচ্ছে পরের টপিক, ফেব্রুয়ারি বিপ্লব। 8 নম্বর টপিক হচ্ছে ইটালিতে জাতিরাষ্ট্র গঠনের রূপরেখা। ইটালিতে জাতিরাষ্ট্র গঠনের রূপরেখাকে 5টা ভাগ করে নেওয়া হয়েছে, প্রধানত তার আলোচনার সুবিধের জন্য। এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। রিসার্জিমেন্টো, কার্বোনারি এবং গুপ্ত সমিতি বিভিন্ন, ইয়াং ইটালির গঠন, কাভুর এবং গ্যারিবল্ডি। নেক্সট হচ্ছে 9 নম্বর টপিক, জার্মানিতে জাতীয়তাবাদী ধারণা বা ভাবধারা। 2টো পার্ট, একটা হচ্ছে জার্মান ভোক বা সর্বজার্মানবাদ এবং জোলেভারিন। দ্বিতীয় পার্ট হচ্ছে, যেটা অধিকতর গুরুত্বপূর্ণ, বিসমার্ক এবং নীতিসমূহ। এমস টেলিগ্রাম তার মধ্যেই পড়ছে। নেক্সট হচ্ছে পরের টপিক, আলোচনার বিষয়বস্তু 10 নম্বর টপিক হচ্ছে বলকান জাতীয়তাবাদ। 11 নম্বর হচ্ছে হেটাইরিয়া ফেলিকে। 12 নম্বর হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ এবং 13 নম্বর হচ্ছে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান। এই হচ্ছে টোটাল আমাদের চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটার মধ্যে এবার আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়ার বিষয় যেগুলো, সেগুলো একটু বলে দেওয়া দরকার। প্রথমে ভিয়েনা সম্মেলন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেটার্নিক ব্যবস্থা এবং ইউরোপের বিভিন্ন দেশে মেটার্নিক ব্যবস্থার প্রয়োগ। জুলাই বিপ্লব, ইউরোপের বাইরে জুলাই বিপ্লবের প্রভাব। ফেব্রুয়ারি বিপ্লব, ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাব এবং ফেব্রুয়ারি বিপ্লব, ফ্রান্সের বাইরে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব। ইটালিতে জাতিরাষ্ট্র গঠনের এই রূপরেখা এবং বিসমার্ক তার নীতিসমূহ, ক্রিমিয়ার যুদ্ধ, বলকান জাতীয়তাবাদ, এগুলো আমাদের বিশেষভাবে পড়তে হবে। তো যাই হোক, এই 13টা টপিকের মধ্যে একবারে সবকটা হবে না, ভাগ করে নিতে হবে, ভাগ করে আমাদের এগোতে হবে। তো দেখা যাক আজকে ফার্স্ট ফেজে আমরা কটা টপিক নিয়ে আলোচনা করতে পারি। একদম প্রথম যে টপিক দুটো আসছে সেটা হচ্ছে জাতীয়তাবাদ সংক্রান্ত ধারণা এবং জাতিরাষ্ট্র গঠনের ধারণা। জাতীয়তাবাদ এবং জাতিরাষ্ট্র। আচ্ছা, আমি আলোচনার সময় প্রধানত যে দুটো জিনিস ফলো করছি, একটা হচ্ছে টেক্সট বই, তোমাদের রুবি পাবলিশার্সের যে টেক্সট বইটা আছে সেটা, এবং আমার দেওয়া যে নোটটা আছে সেই নোটটা, এই দুটোকে প্রধানত ফলো করছি। জাতীয়তাবাদ সংক্রান্ত ধারণা এবং জাতিরাষ্ট্র সংক্রান্ত ধারণা,
অষ্টাদশ শতক থেকে ইউরোপে দুটো আদর্শ প্রসার লাভ করে। একটা হচ্ছে রাজতন্ত্র বিরোধী আদর্শ, আর একটা হচ্ছে জাতীয়তাবাদী ভাবধারা। রাজতন্ত্র বিরোধী আদর্শ মানে রাজতন্ত্র যেখানেই স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে সেখান থেকে সেই রাজতন্ত্রের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা হয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে জাতীয়তাবাদী ভাবধারা। জাতীয়তাবাদী ভাবধারার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে ধরো ভিয়েনা সম্মেলনে মেটার্নিক ব্যবস্থার মাধ্যমে ফ্রান্সের যে একটা জাতীয়তাবাদী ভাবধারা চলছিল সেটাকে কিভাবে প্রতিহত করে ইউরোপে, ফ্রান্সে শুধু নয় ইউরোপে, কিভাবে রাজতন্ত্রকে কায়েম করে রাখার চেষ্টা করা হয়েছে। তাহলে জাতীয়তাবাদ আমরা বর্তমানে যে অর্থে ব্যবহার করি, ন্যাশনালিজম, সেই অর্থে কিন্তু সেই সময় জাতীয়তাবাদের প্রয়োগ হয়নি। সেই সময় জাতি প্রাধান্য বোঝাতে জাতীয়তাবাদের প্রয়োগ হতো। এবং একইভাবে কিন্তু আছে জাতি রাষ্ট্রের কনসেপ্ট। জাতি হচ্ছে কি একটা সাংস্কৃতিক গোষ্ঠী, আর রাষ্ট্র হচ্ছে কি একটা ভৌগোলিক গোষ্ঠী, একটা ভৌগোলিক পেরিফেরি। এই ভৌগোলিক অঞ্চলের মধ্যে একাধিক জাতিগোষ্ঠীর লোক থাকতে পারে। তাহলে রাষ্ট্র কখনো কোনো একটি নির্দিষ্ট জাতিকে ডিফাইন করতে পারে না, কিন্তু রাষ্ট্র নেতারা তো বরাবরই সেই জাতি বিভাজন তত্ত্বকে উস্কে রাখতে পছন্দ করে। তো যাই হোক, 1648 খ্রিস্টাব্দে ওয়েস্টফেলিয়া চুক্তি ধর্মীয় ক্ষেত্রে বাইরের হস্তক্ষেপ থেকে রাষ্ট্রগুলোকে মুক্ত করে। অর্থাৎ রাষ্ট্র গঠন এবং ধর্মীয় ব্যবস্থা এই দুটো সম্পূর্ণ ভিন্ন দুই দিকে যাবে। এভাবেই রাষ্ট্রগুলির রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠার ফলে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। অর্থাৎ জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটছে রাষ্ট্র ব্যবস্থা থেকে, রাষ্ট্রের কেন্দ্রীভূত অবস্থা থেকে। জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমেও দেখা যাচ্ছে একটা সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে কি, জাতিগুলির মধ্যে সমন্বয় ঘটছে, তার ফলে জাতিরাষ্ট্রের গঠন হয়ে ওঠে। কিন্তু এই যে জাতি রাষ্ট্র গঠন, এইটা 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে অর্থাৎ নেপোলিয়নের পতনের পর থেকে কিন্তু কনস্ট্যান্ট ইউরোপ জুড়ে, শুধু ফ্রান্স নয় ইউরোপ জুড়ে রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার মধ্যে একটা বিমিশ্র দ্বন্দ্বের সৃষ্টি করে। যেমন দেখো, নেপোলিয়ন চেয়েছিলেন কি, রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে, ঠিক আছে। নেপোলিয়নের পতনের পর মুখ্য ভূমিকা গ্রহণ করলো কে, ইংল্যান্ড, মানে ভিয়েনা সম্মেলনে যারা প্রধান শক্তি হিসেবে বিবেচিত হলো, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, এই চারটে দেশ। এই চারটে দেশই ছিল রাজতান্ত্রিক। এই বৃহৎ শক্তি চতুষ্টয় বা চতুষ্শক্তি, তারা জাতীয়তাবাদী ভাবধারার উপরে বেশি গুরুত্ব দিয়েছিল রাজতান্ত্রিক ভাবধারাকে। এবং যে কারণে এরা কিন্তু সকলেই চেয়েছিল রাজতন্ত্রের যাতে কোনোভাবে পতন না ঘটে। কিন্তু নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে অগ্রাহ্য করেনি। কারণ কি, হিউম্যান সাইকোলজি, মনস্তত্ত্ব, জানে মানুষজনের রাজাদের প্রতি একটা বিশেষ আনুগত্য আছে। সেই জন্য নেপোলিয়ন মারা যাওয়ার পর আবার সেই, মানে নেপোলিয়নের ক্ষমতা থেকে চ্যুত হওয়ার পর আবার কিন্তু সেই পূর্ববংশীয় শাসক অষ্টাদশ লুইকেই নিয়ে আসা হলো। এবারে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে কিভাবে ধর্মকে এনে একাত্ম করা হচ্ছে, যাতে ধর্ম অর্থাৎ ক্যাথলিক চার্চ বা এরা কোনোভাবে প্রজাদেরকে মানুষের বিরুদ্ধে চালিত না করতে পারে। ওই জন্য যার প্রথম আলেকজান্ডার, তিনি রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য পবিত্র চুক্তি 1815 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর সম্পাদন করলেন। অন্যদিকে আবার দেখো, অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস, তিনি নেতিবাচক নীতি গ্রহণ করেছিলেন। কি নীতি, যে শাসন করো, গভর্ন বাট চেঞ্জ নাথিং, কিন্তু পরিবর্তন করো না। অর্থাৎ মানুষ যে ব্যবস্থায় চলতে চাইছে, মানুষকে সেই ব্যবস্থা থেকে কোনোভাবে তাকে তুলে এনে একটা ভিন্নতর অবস্থার মধ্যে বসিয়ে দিও না। এইভাবে কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি কি, যে
ভিয়েনা সম্মেলন বা তৎপরবর্তী সময় একটা দীর্ঘ সময় যাবৎ রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য জাতীয়তাবাদী ভাবধারার বিরুদ্ধে একটা প্রতিবাদী একটা দেওয়াল গড়ে তোলার চেষ্টা করা হয়েছে বারংবার। নেক্সট আমরা পরের টপিকে চলে আসছি, ভিয়েনা সম্মেলন। সাধারণ কথা দেখো, খুব ইলাবোরেটলি বোঝানোর মতন স্কোপ অপরচুনিটি কোনোটাই নেই, যতটা বলার মতন জায়গা থাকে সেটা মানে বলবো, তোমরাও দেখো। এলবা দ্বীপে নেপোলিয়নের নির্বাসনের পর 1814 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন এবং পুনর্বন্টনের জন্য উদ্দেশ্য ছিল ফ্রান্সকে কিভাবে নেপোলিয়নের হাত থেকে সরিয়ে আনবে, সেটা করতে গিয়ে হয়ে গেল কোথায়, ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন এবং পুনর্বন্টনের উদ্দেশ্যে। তাহলে এইটাকে বলা হচ্ছে ভিয়েনা সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য। একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু এই সম্মেলন ভিয়েনা সম্মেলন বলেই পরিচিত হয়। এই সম্মেলন 1814 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে এলবা দ্বীপ থেকে নেপোলিয়নের প্রত্যাবর্তনের কারণে তা বন্ধ হয়ে যায় এবং সেন্ট হেলেনায় নেপোলিয়নের মৃত্যুর পর তা 1815 খ্রিস্টাব্দে আবার তা শুরু হয়। এইবার আসছি সম্মেলনের উদ্দেশ্য। সম্মেলনের উদ্দেশ্য ছিল কি, নেপোলিয়ন তিনি তার বিরাট সেনাবাহিনী নিয়ে ইউরোপ জুড়ে এক বিরাট সাম্রাজ্য বিস্তার করেন। তিনি রাশিয়ার মস্কো অব্দি অভিযান করেছিলেন, তিনি আইবেরীয় উপদ্বীপ দখল করেছিলেন, তিনি সিসিলিয়ান প্রজাতন্ত্র দখল করে রেখেছিলেন। এইভাবে গোটা ইউরোপের, ইংল্যান্ড বাদ দিয়ে বাদবাকি প্রায় সবার সঙ্গেই তার প্রত্যক্ষ বা পরোক্ষ আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছিল। তাই নেপোলিয়ন রাজনৈতিক যে কাঠামো, নেপোলিয়নের সময় যে রাজনৈতিক কাঠামো গড়ে উঠেছিল গোটা ইউরোপ জুড়ে, সেই রাজনৈতিক কাঠামোটাকে ভেঙে দেওয়া, এটা ছিল প্রথম উদ্দেশ্য। নেক্সট হচ্ছে ইংল্যান্ডের, রাশিয়ার, অস্ট্রিয়া, প্রাশিয়া, এদের সকলেরই উদ্দেশ্য ছিল কি, নিজের রাষ্ট্রিক পরিধি সম্প্রসারিত করা। এবং তৃতীয়ত, গণতন্ত্র যাতে কোনোভাবে মাথাচাড়া না দিতে পারে, রাজতন্ত্রের হাতেই যাতে সম্পূর্ণ ক্ষমতা নিহিত থাকে। এই পরিস্থিতিতে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এখানে যে প্রধান চারটি শক্তি, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, রাশিয়া, এই চারটি দেশ ছাড়া আরও অন্যান্য অঞ্চল থেকেও বিভিন্ন প্রতিনিধিরা এসেছিলেন, যাদের মানে এই চারটি দেশের প্রতিনিধিত্ব করেছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক, রাশিয়ার থেকে এসেছিলেন জার প্রথম আলেকজান্ডার, ইংল্যান্ডের সেনাপতি ক্যাসেলরি এবং ফ্রান্সের থেকেও কিন্তু তালিরা যোগদান করেছিল। ইউরোপের শক্তি, সাম্য ইত্যাদি বিন্যাসের দিকে লক্ষ্য রেখে তিনটে নীতি গ্রহণ করা হয়। একটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। আমরা প্রথমে আসছি ন্যায্য অধিকার নীতিতে। ন্যায্য অধিকার নীতিতে কি বলা হলো না, নেপোলিয়নের সাম্রাজ্যিক আগ্রাসনের ফলে যে রাজবংশ ক্ষমতাচ্যুত হয়েছে তাদেরকে আবার তাদের রাজ্য ফিরিয়ে দিতে হবে। এই নীতি অনুসারে ফ্রান্স, সিসিলি, ইটালি, সিসিলি, নেপলস ইত্যাদি অঞ্চলে বুর্বো রাজবংশের প্রতিষ্ঠা হয়। সার্ডিনিয়া, পিডমন্টে, সাভয় এবং হল্যান্ডে অরেঞ্জ রাজবংশকে প্রতিষ্ঠা করা হয়। জার্মানি এবং ইটালিতে অস্ট্রিয়ার প্রাধান্য এবং মধ্য ইটালিতে পোপের সাম্রাজ্য সুরক্ষিত হলো। দ্বিতীয় যে নীতি আসছে, ন্যায্য অধিকার নীতির পর দ্বিতীয় যে নীতি আসছে ক্ষতিপূরণ নীতি, অর্থাৎ কার কত ক্ষতি হয়েছে। এইভাবে অবশ্যই এই চারটি শক্তির, কারণ তারাই তখন ফ্রান্সের পরিবর্তে মানে ইউরোপের মাথা হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ, এবং ইংল্যান্ড সব থেকে বেশি, যথারীতি ইংল্যান্ড, তাদেরকে বেনিয়ার জাত বলাই হয়, তারা যেটা নেপোলিয়ন বলে গেছিলেন দোকানদারদের জাত, কিন্তু
কথাটা খারাপ অর্থে আমরা এখন করে নিয়েছি। ইংল্যান্ড এই কারণে যে যারা দোকান চালায় তাদের উদ্দেশ্য কি থাকে? ব্যবসায় মুনাফা করা। নেপোলিয়নের কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, সাম্রাজ্যিক আগ্রাসন ঘটিয়ে কিভাবে রাজকোষকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে তোলা যায়। যাই হোক, ইংল্যান্ড ক্ষতিপূরণ নীতি অনুসরণ করে ত্রিনিদাদ, মরিশাস, সিংহল, কেপ কলোনি, মল্টা দ্বীপ ইত্যাদি লাভ করে। অস্ট্রিয়া লাভ করলো কি? পূর্ব সাইলেশিয়া, ব্যাভেরিয়া, জার্মানির কিছু অঞ্চল, লম্বার্ডি ইত্যাদি। জার্মানি এবং ইটালির ওপর কর্তৃত্ব লাভ করে। রাশিয়া লাভ করলো কি? গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশো, পোল্যান্ড, ফিনল্যান্ড ইত্যাদি। আর প্রাশিয়া লাভ করলো কি? থর্ন, ডানজিগ, স্যাক্সনির উত্তরাংশ ইত্যাদি অঞ্চল। ফ্রান্সের সেনাবাহিনী ভেঙে দেওয়া হলো এবং ভেঙে সেখানে 5 বছরের জন্য মিত্র শক্তির, অর্থাৎ এই শক্তি চতুষ্টয়, তাদের সেনাবাহিনী মোতায়েন করে দেওয়া হলো এবং ফ্রান্সকে 70 কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হলো। এই হচ্ছে ক্ষতিপূরণ নীতি, যে 70 কোটি ফ্রাঙ্ক ফ্রান্স দিল এবং সেটা ভাগ করবে এরা, এই 4টে দেশ নিজেদের মধ্যে। এবং নেক্সট হচ্ছে শক্তিসাম্য নীতি। শক্তিসাম্য নীতি হচ্ছে কি? এই যে বিজয়ী শক্তিরা, তারা একে অন্যের চেয়ে যাতে শক্তিশালী না হয়ে ওঠে, এই জন্য ভবিষ্যতে ফ্রান্সের আক্রমণ থেকে ইউরোপকে রক্ষা করার জন্য এরা পরস্পর সমঝোতামূলক নীতি গ্রহণ করে। ফ্রান্সের চারিদিকে শক্তিশালী নিরাপদ রাষ্ট্রের বেষ্টনী গড়ে তোলার চেষ্টা করে এবং সেই উদ্দেশ্যে বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে, প্রাশিয়ার সঙ্গে রাইন অঞ্চলকে এবং স্যাভয় এবং জেনোয়াকে পিডমন্টের সঙ্গে ইটালি যুক্ত করে দেওয়া হলো। এই হচ্ছে ভিয়েনা সম্মেলন। ভিয়েনা সম্মেলন সফল, ব্যর্থ, এই প্রশ্নের কোনো সমাধান হয় না, কারণ তৎকালীন হিসেবে, সেই সময়ের হিসেবে নেপোলিয়নের প্রভাবের দিক থেকে বাঁচতে গেলে দেখা যায় হ্যাঁ সফল, কিন্তু দূরতর ক্ষেত্রে দেখতে গেলে দেখা যায় কি সেখানেও কিন্তু সেই পরোক্ষে রাজতন্ত্রকেই প্রাধান্য দেওয়া হয়েছিল, সাধারণতন্ত্র বা সার্বভৌমবাদকে কোনোভাবেই কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তৃতীয় টপিকে আসছি আমরা, সেটা হচ্ছে মেটার্নিকের ব্যবস্থা। ভিয়েনা সম্মেলনের মাধ্যমে ইউরোপে যে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করল কে? অস্ট্রিয়া। এই অস্ট্রিয়ার তরফ থেকে ভিয়েনা সম্মেলনে যোগদান করেছিলেন প্রিন্স মেটার্নিক। তিনি ছিলেন অস্ট্রিয়ার রাজা ফ্রান্সিস, তার প্রধানমন্ত্রী। তিনি একাধারে ছিলেন রাজতান্ত্রিক, একাধারে ছিলেন স্বৈরতন্ত্র বা যাই বলো একনায়কতন্ত্রের সমর্থক। তিনি ফরাসি বিপ্লবের কঠোর সমালোচনা করেছিলেন এবং ফরাসি বিপ্লবকে তিনি একটি দুষ্ট ক্ষত বলেও অভিহিত করেন। তো যাই হোক, নেপোলিয়নের পরাজয়ের পর, ফ্রান্সের নেপোলিয়নের পরাজয়ের পর, অর্থাৎ 1815 থেকে ফেব্রুয়ারি বিপ্লব, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব, এই সময়কাল পর্যন্ত, অর্থাৎ 1848, এই যে 33 বছর, এই 33 বছর যাবতীয় ক্ষমতার লাইমলাইটে ছিলেন কিন্তু অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক। এবং তার এই যে সময়কালটাকে জন্য তার নামেই নামকরণ করা হয়েছে মেটার্নিক যুগ। রক্ষণশীল মতবাদের জন্যই তিনি ছিলেন বিখ্যাত। তার উদ্দেশ্য ছিল একটাই, আগেও বললাম, যে রাজতন্ত্রকে টিকিয়ে রাখা। এবার তিনি প্রতিক্রিয়াশীল কিরূপ শাসন ব্যবস্থা তিনি গ্রহণ করলেন। প্রথমত, তিনি অস্ট্রিয়ার মধ্যে সমস্ত রকম জাতীয়তাবাদী কার্যকলাপ বন্ধ করতে সচেষ্ট হন এবং অস্ট্রিয়ায় যে জাতিগুলি আছে তাদের মধ্যে তিনি বিভেদ সৃষ্টি করেন। নেক্সট হচ্ছে, মেটার্নিক সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় যেগুলো আছে সেখানে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা
প্রচলন করেন এবং কোনো রকম জায়গায় রাজতন্ত্র বিরোধিতার কোনো চিহ্ন যাতে না থাকে সে ব্যবস্থা করেন। মেটার্নিক অস্ট্রিয়ার স্বার্থে ইউরোপকে নিয়ন্ত্রণ করার নীতি গ্রহণ করেন। তিনি জার্মানি, ইটালি, বলকান অঞ্চল সহ ইউরোপকে একটা শক্তি বেষ্টনী গড়ে তোলেন, যাতে ভবিষ্যতে কোনো রকম গণতান্ত্রিক অভ্যুত্থান ঘটলে যাতে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলতে পারে এই শক্তিগুলো। জার্মানিতে তিনি এই জন্য 1819 খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন, যে কার্লসবার্গ ডিগ্রি জারি করার মধ্যে দিয়ে সেখানে বাক স্বাধীনতা, সেখানে রাজতন্ত্রের বিরোধিতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই সমস্ত কিছু হরণ করে নেওয়া হয়। এবং 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের সময় ও পরবর্তীকালে ইটালিতে সংগঠিত গণবিদ্রোহ তিনি দমন করেছিলেন। মেটার্নিকের এই যে ব্যবস্থা, এর মধ্যে সদর্থক দিক ছিল নিঃসন্দেহে। কারণ অস্ট্রিয়া সাম্রাজ্যকে তিনি রক্ষা করার জন্য তিনি এটাকে মাস্টার প্ল্যান তৈরি করেছিলেন, নিঃসন্দেহে ঐতিহাসিক ডেভিড টমসনের মতে আমরা বলতে পারি। ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত এবং ইউরোপের রাজনৈতিক রাষ্ট্র কাঠামো অক্ষত ছিল, আর ভাঙা গড়ার মধ্যে কিন্তু পড়তে হয়নি। নেক্সট হচ্ছে বহু জাতি অধ্যুষিত অস্ট্রিয়া রাজ্যে সংহতি সাধন করার জন্য মেটার্নিকের কাছে কিন্তু জাতি দ্বন্দ্ব সৃষ্টি করে তাদেরকে দমন করা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। এবং নেপোলিয়নের পর মানুষজনের প্রয়োজন ছিল কি শান্তি, কারণ নেপোলিয়ন তিনি তার রাজত্বকালটাকে যুদ্ধে জর্জরিত করে তুলেছিলেন, যেটা ইউরোপের মানুষদের মন থেকে শান্তি সরিয়ে নিয়ে গেছিল। মেটার্নিক কিন্তু সেই শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, যুদ্ধটাকে তিনি বন্ধ করতে পেরেছিলেন। এই জন্য মেটার্নিক তন্ত্রকে আপাতভাবে সফল বলা যায়, কিন্তু আবার তার কিছু বিরুদ্ধ মত আছে। মেটার্নিক যেমন রাজতন্ত্রের সমর্থক ছিলেন সেটা বড় কথা নয়, তার থেকে বড় কথা হচ্ছে মেটার্নিক তিনি কোনোভাবে গণতন্ত্রকে মান্যতা দেননি। অস্ট্রিয়া যাতে একটি কৃষিতে অনগ্রসর দেশ হিসেবেই চিরদিন থেকে যায়, এর দুর্বল হিসেবেই থেকে যায় সামরিকভাবে, শিল্পের দিক থেকে, এর জন্য তিনি সচেষ্ট ছিলেন। নেক্সট হচ্ছে ফরাসি বিপ্লবকে তিনি দেখেছিলেন একটি ধ্বংসাত্মক দিক হিসেবে, সেটা সৃজনশীল দিকটিকে কিন্তু তিনি কোনোভাবেই গুরুত্ব দেননি। এই জন্য মেটার্নিক তন্ত্র পরবর্তীকালে ব্যর্থতায় পর্যবসিত হয়। নেক্সট আসছি আমরা 1830-এর বিপ্লব বা জুলাই বিপ্লব। ফ্রান্সের ইতিহাসে নেপোলিয়নের পতনের পর অপর একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো জুলাই বিপ্লব। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই প্রসঙ্গে আসছি এক এক করে। প্রথম হচ্ছে অষ্টাদশ লুইয়ের ভ্রান্ত নীতি। অষ্টাদশ লুই পূর্ববংশীয় শাসক, নেপোলিয়নকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তাকে এনে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের রাজা হলেন কে? অষ্টাদশ লুই। তিনি ফ্রান্সের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করেন। সিংহাসনে বসে তিনি ফরাসি বিপ্লবের আদর্শ বিরোধী কাজকর্মে লিপ্ত হন, গির্জা বা যাজকদের তাদের সম্পত্তি প্রত্যার্পণ করতে শুরু করেন বা বিদেশ থেকে অভিজাতদেরকে তিনি ফিরিয়ে আনতে শুরু করেন। এই পরিস্থিতিতে 1824 খ্রিস্টাব্দে অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর সিংহাসনে বসছেন কে? দশম চার্লস। দশম চার্লস তিনি ছিলেন আবার স্বৈরতান্ত্রিক মানসিকতা, ভিলন এবং মর্টিনাক, এবং তারপরে যাজক এবং অভিজাত সম্প্রদায়ের সমর্থক পলিগন্যাককে তিনি মন্ত্রিত্বে এনে বসান, যার ফলে
ক্ষমতার আস্তে আস্তে কেন্দ্রীকরণ ঘটতে থাকে। এই পরিস্থিতিতে 1830 খ্রিস্টাব্দে 25শে জুলাই পলিগন্যাক অর্থাৎ দশম চার্লস, কারণ দশম চার্লস রাজা এবং পলিগন্যাক তার মন্ত্রী, দশম চার্লস বা পলিগন্যাক 4টি আইন জারি করলেন বা 4টি অর্ডিন্যান্স জারি করেন। যে 4টি অর্ডিন্যান্স বলে মানুষের স্বাভাবিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়। এই 4টি যে নিয়ম বিধি জারি করেছিলেন একেই বলা হয় জুলাই অর্ডিন্যান্স। এই 4টি কি কি ছিল? 1 নম্বর ছিল যে আইনসভা ভেঙে দেওয়া হলো বা প্রতিনিধি সভা। ভোটদাতার সংখ্যা হ্রাস করা হলো। 3 নম্বর হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে নেওয়া হলো। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় সভার নতুন নির্বাচনের আদেশ দেওয়া হলো। অর্থাৎ তিনি যাতে তার নিজেদের পছন্দের লোকেদেরকে এনে ক্ষমতায় বসাতে পারেন সেই রকম ব্যবস্থা তৈরি করা। যাই হোক, মানুষজন পরের দিনই 1830 খ্রিস্টাব্দে 26শে জুলাই সাধারণ মানুষ তারা প্যারিস নগরে একত্রিত হয় এবং একত্রিত হয় উদারপন্থী নেতা অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ জানায় এবং পলিগন্যাক ক্ষমতাচ্যুত হয়। রাজা দশম চার্লসও তিনিও ক্ষমতাচ্যুত হয়। এই পরিস্থিতিতে অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপকে এনে ফ্রান্সের সিংহাসন অভিষিক্ত করা হলো, যার মধ্যে দিয়ে কিন্তু বুর্ব বংশের ক্ষমতা শেষ হলো এবং অর্লিয়েন্স বংশের শাসনতন্ত্রের সূত্রপাত ঘটল। এই যে ঘটনাটি ঘটল এই সমস্তটাই ঘটেছিল 1830 খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষার্ধে ঘটা কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে। তাই এই যে পুরো বিপ্লব ঘটে গেল এই বিপ্লবটিকে বলা হচ্ছে জুলাই বিপ্লব এবং অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপের সিংহাসনে বসা এই ঘটনা থেকে যে মানে তিনি 1830 থেকে 1848 পর্যন্ত এই যে 18 বছর শাসন চালিয়েছিলেন এই সময়কালকে বলা হচ্ছে জুলাই রাজতন্ত্র। এই ফ্রান্সের বাইরেও কিন্তু জুলাই বিপ্লবের প্রভাব পড়েছিল। যেমন বেলজিয়ামের ক্ষেত্রে প্রভাব পড়েছিল। বেলজিয়ামবাসী 1830 খ্রিস্টাব্দের 4 অক্টোবর বেলজিয়াম স্বাধীনতা ঘোষণা করে। রুশ অধিকৃত পোল্যান্ড গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ সেখানে আন্দোলন শুরু হয় এবং রুশ সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়। ইটালিতে 1830 খ্রিস্টাব্দে ইটালিতে অস্ট্রিয়ার রাজনৈতিক শাসনের বিরুদ্ধে জাতীয় অভ্যুত্থান ঘটে। ইটালির বোলোনা, পার্মা, মডেনা ইত্যাদি অঞ্চলে বিদ্রোহ ছড়িয়ে পড়ে, যদিও অস্ট্রিয়া সেই বিদ্রোহ দমন করে। পরবর্তীকালে জার্মানিতেও পড়েছিল এবং ইংল্যান্ডেও কিন্তু 4টি আন্দোলন গড়ে উঠেছিল এবং এখানে পার্লামেন্টারিয়ান রিফর্মেশন ঘটেছিল। ঠিক আছে, এবং আর একটা খুব বড় জিনিস ঘটে 1833 খ্রিস্টাব্দে এই জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে দাসত্ব প্রথা উচ্ছেদ করা হয়, নতুন সংবিধান গৃহীত হল সুইজারল্যান্ড সহ সুইজারল্যান্ড, হল্যান্ড ইত্যাদি বিভিন্ন অঞ্চলে। এইভাবে দেখা যাচ্ছে কি, এবং এই যে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবকে কিন্তু ভারতের রাজা রামমোহন রায় তিনিও কিন্তু অভিনন্দন জানিয়েছিলেন, গ্লোরি 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 টু ফ্রান্স বলে। ঠিক আছে, এই 1830 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত 18 বছর সময়কাল ধরে ফ্রান্সে অর্লিয়েন্স বংশীয় শাসক লুই ফিলিপ্পি তিনি রাজত্ব চালান। কিন্তু এই 18 বছর সময়কালের মধ্যে যতটা তার কাছে আশা করা হয়েছিল ততটা কিন্তু তিনি সেইভাবে দিতে পারেননি। যে কারণে এই রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যে কারণে তিনি অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাভাবিকভাবেই তিনি অবলম্বন করতে ব্যর্থ হন।
জন্য 18 বছর পর তাকেও কিন্তু আবার বিদ্রোহের মুখে পড়তে হয়। অর্লিয়েন্স বংশীয় এই যে রাজা, এবার দেখো এর যে গোড়াটা কিন্তু অনেকখানি ভেতরে। অর্লিয়েন্স বংশীয় রাজা লুই ফিলিপ যে সিংহাসনে বসেছিলেন এবং বসে তিনি এক মধ্যপন্থা নীতি গ্রহণ করেন। এই মধ্যপন্থা নীতিতে না চার্চ খুশি হয়, না অভিজাতরা খুশি হয়, না তো মধ্যবিত্তরা খুশি হয়, কেউ খুশি হতে পারে। তবে তিনি তুলনামূলকভাবে বুর্জোয়া শ্রেণীর স্বার্থ সুরক্ষিত করতে ব্যস্ত ছিলেন। তার আমলে হল্যান্ড, বেলজিয়াম ইত্যাদি অঞ্চলগুলো স্বাধীনতা লাভ করতে থাকে এবং গ্রিসের বিদ্রোহ তিনি দমন করেছিলেন। তার আমলে পূর্বপন্থীরা তারা জুলাই রাজতন্ত্রকে অবৈধ বলে ঘোষণা করে এবং একই সঙ্গে তারা মনে করে যে ফিলিপ ছিলেন সম্পূর্ণরূপে বেআইনি শাসক। বোনাপার্টিস্ট দল অর্থাৎ নেপোলিয়ানের অনুগামী যারা, তারা লুই ফিলিপকে দুর্বল, মেরুদণ্ডহীন ইত্যাদি বলে মনে করতেন। নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা লুই ফিলিপ তিনি মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করেছিলেন, যে তিনি সম্পত্তিকে, লুই ফিলিপ মানুষের উপার্জিত সম্পত্তিকে তিনি তার ভোটাধিকারের মানদণ্ড হিসেবে ধরে নিয়েছিলেন এবং যার ফলে প্রচুর বিত্তহীন, এই যে তা বলা হচ্ছে তিনি ছিলেন মধ্যবিত্ত বা আরেকটু যারা আপার স্ট্যাটাস তাদের সমর্থক, সেই কারণে নিম্ন শ্রেণীর মানুষরা তাদের ভোটাধিকারের কোনো ভূমিকা তার কাছে ছিল না। এবং লুই ফিলিপের আমলে ফ্রান্স জুড়ে এক প্রচণ্ড অর্থনৈতিক সংকট, প্রধানত শিল্পক্ষেত্রে তীব্র আকার ধারণ করে। লা ভেন্ডি, বলোনা, স্ট্রাসবার্গ, লিও ইত্যাদি স্থানে কৃষক এবং শ্রমিক তারা সকলে বিদ্রোহ শুরু করে দেয়। এই পরিস্থিতিতে ফ্রান্সের সংস্কারপন্থী নেতা থিয়ার্স তিনি ভোটাধিকার সংস্কার এবং ভোটাধিকার সম্প্রসারণের দাবি জানান। অর্থাৎ কি, শুধু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর ক্ষেত্রে ভোটাধিকার থাকবে না, একটা নির্দিষ্ট বয়সের মানুষের পর সে ভোটাধিকার পাবে। কিন্তু রাজা লুই ফিলিপ এবং তার প্রতিক্রিয়াশীল মন্ত্রী গিজো তা মানতে অস্বীকার করে। ফলে উত্তেজিত জনতা গিজোর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে গিজোর নির্দেশে সেনাবাহিনী 23 জন সাধারণ মানুষকে হত্যা করে, গুলিবর্ষণ করে হত্যা করে। এর ফলে উন্মত্ত জনতা তারা গিজোর বাড়ি ঘেরাও করে এবং গিজোকে হত্যা করে এবং রাজার পদচ্যুতির দাবিতে, অর্থাৎ লুই ফিলিপের পদচ্যুতির দাবিতে 1848 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি সশস্ত্র বিপ্লব শুরু করে। এই সশস্ত্র বিপ্লব এতে দেখা যাচ্ছে 1848 খ্রিস্টাব্দে 26 ফেব্রুয়ারি লুই ফিলিপ্পে তো আগেই সিংহাসন ত্যাগ করেছেন এবং 26 ফেব্রুয়ারি ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি হন লা মার্টিন। ফরাসি জাতীয় সভার 10 জন প্রতিনিধিকে নিয়ে একটি সাময়িক কার্যনির্বাহী সমিতি গঠিত হয় এবং 720 জন প্রতিনিধিকে নিয়ে একটি এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। 4 বছরের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন নেপোলিয়নের ভাইপো লুই নেপোলিয়ন। কিন্তু এই লুই নেপোলিয়ন তিনি 4 বছরের জন্য রাষ্ট্রপতি হলেন, কিন্তু তারও উদ্দেশ্য ছিল কিছু আলাদা। সেই কারণে 1852 খ্রিস্টাব্দে তিনি এই প্রজাতন্ত্রের অবসান ঘটান এবং ফ্রান্সে দ্বিতীয় রাজতন্ত্র বা দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 2 ডিসেম্বর এবং নিজেকে ফরাসি জাতির সম্রাট রূপে ঘোষণা করেন। আমাদের প্রথম পার্টের পড়া এতটা, 1848 বিপ্লব পর্যন্ত। এর পরবর্তী পার্টের পড়া শুরু হবে ইটালিতে জাতিরাষ্ট্র গঠনের রূপরেখা। সেখান থেকে
জার্মানিতে জাতিরাষ্ট্র গঠন বা জাতীয়তাবাদী ভাবনা বা ধারণা, বলকান জাতীয়তাবাদ, হেটাইরিয়া ফিলিকে, ক্রিমিয়ার যুদ্ধ এবং রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান। এটা আর একটা পার্টে আমরা পড়ব পরের দিন। সবাই ভালো করে এগুলো দেখো, আলোচনা করো। যদি কোনো অসুবিধা হয় কোথাও বুঝতে বা নোটে, সেটা আমাকে অবশ্যই ইনফর্ম করো। থ্যাংক ইউ।